ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওতে টেলিকম সেক্টরের কয়েকটি স্টক নেম ডিসকাস করব। টেলিকম সেক্টরের একটা নিউজ মার্কেটে এসেছে, আপনারা মোটামুটি সবাই জেনে গেছেন যে টেলিকম সেক্টরের ভারতী এয়ারটেল এবং জিওতে তাদের ট্যারিফ যে প্ল্যান সেটা কিন্তু ইনক্রিজ হয়েছে, বেড়েছে। তো এর ফলে দেখুন, যেহেতু ভারতী এয়ারটেল বলুন বা রিলায়েন্স জিও বলুন, মানে ম্যাক্সিমাম মানুষের মধ্যে আমরা যে নেটওয়ার্ক ইউজ করি তার মধ্যে কিন্তু এই দুটোই কিন্তু মেইনলি। এছাড়াও আইডিয়ার একটা কাস্টমার আছে, আইডিয়ার কিছু লোক ইউজ করেন। তো মেইনলি যদি আমরা দেখি বাজারে দুটো যে টেলিকম প্রোভাইডার যারা সার্ভিস প্রোভাইড করে যারা, তাদের মধ্যে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল, এদের যে ট্যারিফ প্ল্যান সেটা বেড়েছে এবং ছোটোখাটো কোয়ান্টিটিতে নয়, প্রায় 25 থেকে 30% যে প্ল্যানগুলো ছিল সেই প্ল্যান থেকে 25 থেকে 30% তাদের রেট হাইক হয়েছে। দ্যাট মিনস তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান কিন্তু তাদের রেট ইনক্রিজ হয়েছে, বেড়েছে। তো দেখুন, যেহেতু এটা আমরা ডেলি আমাদের প্রত্যেক দিনের লাইফে আমরা এই ইন্টারনেট বা মোবাইল ইউজ করি এবং একটা সময় আমরা এতটা ইউজ করতাম না। দিনে দিনে বিশেষ করে কোভিড-19 পরের থেকে 2020 পরের থেকে আমরা এটাতে হ্যাবিটেড হয়ে গেছি। 2016 যখন প্রথম জিও এসেছিলো তখন সম্পূর্ণ ফ্রি সার্ভিস জিও প্রোভাইড করছিল এবং তারপরের থেকে কিন্তু এই ফ্রি সার্ভিসটা নেই এখন, এবং এখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে একবার যখন এরকম বাড়ছে সেক্ষেত্রে 25% 30% করে রেট হাইক, মানে প্রাইস এইভাবে হাইক হওয়া, এটা জনগণের জন্য কিন্তু ভালো নয়। এবার অপর পক্ষে যদি আমরা দেখি, কোম্পানি যারা এই সার্ভিসটা প্রোভাইড করে তাদের জন্য এটা কিন্তু একটা খুবই ভালো নিউজ, খুবই মানে ভালো নিউজ, মানে এইভাবে ভালো নিউজ যে তাদের এখানে রেভিনিউ অনেক বাড়বে আগামী দিনে। যদি দেখি নেক্সট কোয়ার্টারে যখন রেজাল্ট আসবে, তো নেক্সট কোয়ার্টারের রেজাল্টে হয়তো এটা রিফ্লেক্ট হবে না, কারণ যেটা অ্যানাউন্স হয়েছে সেটা 3 তারিখ থেকে, মানে 3rd জুলাই থেকে কিন্তু এই যে ট্যারিফ প্ল্যান যেটা ইনক্রিজ হয়েছে সেটা লাগু হবে। তো এর মধ্যে যদি আপনারা অনেকেই যদি 2 মাস 6 মাস বা 1 বছরের প্ল্যান নিতে চান, তারা আগে থেকে প্ল্যান করে নিতে পারেন। সেক্ষেত্রে তাদের কিন্তু যে রেটটা মোটামুটি 249-এর একটা রেট আছে, 28 ডেজে 1.5 GB এরকম কিছু একটা সার্ভিস আছে, সেটা মেবি 299-এর কাছাকাছি চলে যাচ্ছে। তো একটু দেখে নেবেন আপনারা। তো মোটামুটি 40-50 টাকা করে বাড়ছে। সেক্ষেত্রে যদি কেউ ইয়ারলি প্ল্যান করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সে প্রফিটে থাকতে পারবে। যদি প্রফিট লস কোনো ব্যাপার নয় যদিও বা এটা, কারণ আপনার ডেলিতে বেসিসে লাগবে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই করতে পারেন 3rd জুলাই থেকে। এবং প্রথমে এটা জিও অ্যানাউন্স করে, জিওর অ্যানাউন্স করার পরে ভারতী এয়ারটেলের অনেকে মনে করছিলেন যে ভারতী এয়ারটেল হয়তো এটা করবে না, বাট এটা সার্ভিস প্রোভাইডার যারা আছে সবাই একই রকমভাবে চলে, তাদের কিছু রুলস রেগুলেশন তারা প্রত্যেকেই মেনে চলে। তো এই সিচুয়েশানে কিন্তু এই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন এবং কয়েকটি স্টক নিয়ে আমি ডিসকাস করবো এই ভিডিওতে, সেই স্টকগুলোর উপর নজর রাখতে পারেন। তো দেখুন, এরকম ডাইরেক্টলি কিন্তু এরকম ট্যারিফ যে হাইক হয়েছে, জিও ট্যারিফ হাইক, এয়ারটেল ট্যারিফ, এই দুটোরই মেনলি হয়েছে। তো এই দুটো নিউজ কিন্তু মার্কেটে এসছে এবং গত পরশু দিনের নিউজ, সকালবেলাতে নিউজটা এসেছিলো এবং তারপরে আমরা দেখেছিলাম রিলায়েন্সের একটা মুভমেন্ট তো কন্টিনিউ চলছে, জিওতে একটা মুভমেন্ট চলছে এবং উপরের লেভেল থেকে ভারতী এয়ারটেল একটা প্রফিট বুকিং এসছে। এবং আইডিয়ার ক্ষেত্রেও যদি দেখি, আইডিয়া তো লাস্ট দিন হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং হয়েছে। জেনারেলি দেখুন, একটা বিষয় আপনি মাথায় রাখবেন, যখন আপনি মার্কেটে ট্রেড করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, যখনই কোনো নিউজ মার্কেটে আসে, এই নিউজটা কিন্তু মার্কেটে আপনার কাছে যখন আসছে তখন একদম শেষে এই নিউজটা আপনার কাছে আসছে। যদি আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করেন, কোনো ইস্যু নেই, আপনি এখনও ইনভেস্টমেন্ট করতে পারেন। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস আমি শেয়ার করছি। কিন্তু নিউজ ইভেন্ট যখন মার্কেটে আসে, মাথায় রাখবেন একটা বিষয়, যে এই নিউজ ইভেন্টের পরে মার্কেটের যে প্রাইসটা থাকে সেটা অলরেডি ডিসকাউন্টেড প্রাইস। তার মানে কি ডিসকাউন্টেড প্রাইস? মানে হচ্ছে, দেখুন, ডাউ থিওরি যদি আপনি দেখেন, ডাউ থিওরি হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের সবথেকে পুরানো ভার্সন, মানে সবথেকে ওল্ডেস্ট ভার্সন যদি আমরা বলি। চার্লস ডাউ মোটামুটি 1900, মানে 1900 থেকে 1910-এর মাঝখানে এই সময়ে চার্লস ডালস কিছু থিওরি দিয়েছিলেন। অ্যাজ পার প্রাইস অ্যাকশন, অ্যাজ পার টেকনিক্যাল যদি আপনি অ্যানালিসিস করেন কোনো চার্ট দেখে বা প্রাইস মুভমেন্ট দেখে, সেখান থেকে তার একটা বেসিক অ্যাজাম্পশন হচ্ছে এটাই। সেখানে মোস্টলি 6টা তিনি থিওরি দিয়েছিলেন। তার মধ্যে একটা থিওরি হচ্ছে এরকমই যে প্রাইস ডিসকাউন্ট এভরিথিং। কোনো স্টকের প্রাইস যখন চলে সেটা ডিসকাউন্ট করে চলে। দ্যাট মিনস এখন যে নিউজটা এসছে, আপনি যদি মনে করেন লাফ মেরে গিয়ে এই নিউজের পরে গিয়ে
আপনি এন্ট্রি করবেন, যারা লাস্ট দিন করেছেন তারা কিন্তু এখানে 2-4%, 5% লসে এখনও রয়েছেন। তো প্রাইসে যখন এই নিউজটা এসেছিল, দেখুন রাতারাতি এখান থেকে কিন্তু জিও এইভাবে প্রাইস বাড়েনি। তার জন্য তাকে বোর্ড মিটিং করতে হয়েছে, তার জন্য তাকে পারমিশন নিতে হয়েছে, গভর্নমেন্টের সঙ্গে কথা বলতে হয়েছে। কিন্তু গভর্নমেন্টের এখানে কিছু করার নেই। গভর্নমেন্ট কী করতে পারে? গভর্নমেন্ট এখানে হয়তো বা আগামী দিনে টেলিকম সেক্টরকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট কিছু পলিসি, দ্যাট মিনস যেটা আমাদের আগে বিএসএনএল ছিল সেখানে হয়তো কিছু লগ্নি করে দেখাতে পারে যেগুলো, নাহলে একটা পাবলিকের বিষয় আছে যে পাবলিক এরকম হঠাৎ করে যে জিও এয়ারটেল তারা যে রেট হাইক করছে, তাদের যে রেট বাড়ছে, এটাতে কিন্তু জনগণ এটাকে ভালোভাবে নেবে না। অপোজিশন পার্টি এটাকে কিন্তু কথা তুলবে। তার জন্য তাদেরকে দেখাতে হবে যে আমরা কিছু একটা করছি যেখানে থেকে কিন্তু একটা ভালো আগামী দিনে আসতে পারে। আলটিমেট কিছুই হবে না। এই যে কোম্পানি রেট হাইক হয়েছে, সেই রেট হাইকের পরে এখান থেকে মুনাফা আসবে। যেটা আমি বলছিলাম যে এই যে ডিসকাউন্টেড প্রাইস যখন আমরা দেখছি এই লেভেল থেকে প্রাইসের নিউজ চলে এসছে, তো প্রাইস নিউজ চলে আসার পরে কিন্তু এখান থেকে কিছুটা কারেকশান আসতে পারে। বাট ওভারঅল যদি আমরা 2-3 বছরের ভিউ দেখি এখান থেকে, কারণ যেহেতু 3 তারিখ থেকে এখান থেকে এই স্কিম আসবে বাজারে, তো আসার পরের থেকে সঙ্গে সঙ্গে তারপরের থেকে যত সার্ভিস লোকে নেবে, মানুষ যখন নেবে, তারপরের থেকে সেই রেভিনিউটা কিন্তু বাড়বে। এটা দেখা যাবে এই কোয়ার্টারের রেজাল্টে নয়, তার পরের কোয়ার্টারের রেজাল্টে। তো এখন মার্কেটে যদি আমরা এই চার্টগুলোতে দেখি, আমি একটু আলোচনা আপনাদের সঙ্গে করলাম। অনেকেই আপনারা এসএমএস করেছেন যে এর প্রভাব মার্কেটে কী পড়তে পারে, স্টকগুলোতে কী পড়তে পারে। লাস্ট দিন যারা এসএমএস করেছিল সবাইকে সম্ভব নয়, 2-1জনকে আমি জানিয়েছিলাম যে মার্কেটে উপর লেভেল থেকে একটা প্রফিট বুকিং আসতে পারে। কারণ যদি আপনি দেখেন, দেখুন লাস্ট 3 মাসে ভারতী এয়ারটেল কত পার্সেন্ট বেড়েছে। দেখুন এখান থেকে আমি ভারতী এয়ারটেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই জায়গাতে যখন ব্রেকআউট হয়েছিল, এই জন্য এখানে মার্ক করা আছে চার্টে। তো আপনারা এখনও যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অথবা যদি আপনি এখানে প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান সেখানেও জয়েন করতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক বা অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন, ট্রেড যদি আপনি করেন সিরিয়াসলি, সেক্ষেত্রে আপনি ওখানে আসতে পারেন। আমি ইন্টারনেটে ওখানে বিভিন্ন রকম অ্যানালিসিস শেয়ার করতে থাকি, কীভাবে মার্কেটকে আমি দেখছি। জাস্ট লার্নিং পারপাস, অ্যানালিসিস পারপাস, কোনো টিপস ভেবে কেউ আসবে না। যারা মার্কেটে 2-6 মাস কাজ করছেন তারা ওখানে জয়েন হতে পারেন। তো এখান থেকে দেখুন মার্কেটে যদি আমরা দেখি, ব্রেকআউট হওয়ার পরে যদি আমরা দেখি, আমি একদম লোয়ার লেভেল থেকে বলবো না, ব্রেকআউট হওয়ার পরে যদি আমরা মার্চের 2024 মার্চ থেকে দেখি, 3 মাস এখানে মোর দ্যান 30% মুভমেন্ট হয়েছে উপরের দিকে। 30% মুভমেন্ট হওয়ার পরে যদি এখানে 10% বা 12% এখান থেকে কারেকশান হয়, তাহলে কোনো অসুবিধা নেই মার্কেটে, কারণ এই সিচুয়েশনটা কিন্তু চলবে। এটা ওভারঅল যদি আমি দেখি, এই ওভারঅল দেখুন এখান থেকে ট্রেন্ড যদি আমরা দেখি, এই ট্রেন্ড কিন্তু পজিটিভে আছে। এখনও পর্যন্ত লোয়ার লো ফরমেশন নয়, হায়ার হাই ফরমেশন চলছে এবং লোয়ার হায়ার লো ফরমেশন চলছে, মানে প্রত্যেকটা লো উপরের দিকে শিফট হচ্ছে। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখনও পর্যন্ত নিচে আসে অ্যাটলিস্ট। এখানে যদি আমি লেভেল শেয়ার করি আপনাদের সঙ্গে, ইম্পর্টেন্ট লেভেল, তো দেখুন এখান থেকে কিন্তু সুইং লো যেটা আছে 1370, 1360 এই লেভেলের একটা সুইং লো আছে। বাট ইম্পর্টেন্ট এখানে সাপোর্ট লেভেল থাকবে এই স্টকের ক্ষেত্রে। যদি আমরা দেখি তাহলে দেখুন এই যে ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইন যারা এখানে ফলো করছেন লং টার্মের জন্য বিশেষ করে, তারা দেখুন এখান থেকে এই ট্রেন লাইনকে কেউ ফলো করতে পারেন। ঠিক আছে, এই যে যবে থেকে মার্চ মাসের এখান থেকে লো বানিয়েছিল, তারপরে এই ট্রেন লাইনটাকে ফলো করতে পারেন, অসুবিধা নেই। এবং এখান থেকে ট্রেন লাইন ফলো চলছে। যদি নিচে দিয়ে কারেকশান আসে, সেক্ষেত্রে কারেকশান এলে এখান থেকে 1300 পর্যন্ত লেভেল এখানে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে। কারণ এখান থেকে নিউজ আসার পরে স্টকের নিচের দিকে ফল হলে সেটা বাইং অপরচুনিটি অ্যাজ পার মাই ভিউ, কারণ কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। আমি জাস্ট অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করছি বারবার এই কারণেই, কারণ আপনারাও বুঝতে শিখুন। মার্কেটে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, দেন আপনি এখানে কাজ করতে পারবেন। এফএনওতে যারা ট্রেড করেন অপশানের ক্ষেত্রেও সেটাও তো একটা বড় প্রবলেম। বাট আপনি যদি লং টার্মে কাজ করতে চান, এই স্টকগুলো আপনি নজর রাখতে পারেন। আইডিয়াতেও সেম সিচুয়েশান। যদি আমরা মার্চ মাসের পরের থেকে দেখি ব্রেকআউট হওয়ার পরে, তাহলেও দেখুন এই স্টকে মোর দ্যান 30%, 35% মুভমেন্ট দিয়েছে। লাস্ট দিন প্রফিট বুকিং হয়েছে। এবং দেখুন এর সঙ্গে আরেকটা টেলিকম সেক্টরের স্টক, সেটা হচ্ছে ইন্দাস টাওয়ার। আমি এটা উইকলি চার্ট ওপেন করেছি। এই স্টকটি কিন্তু এখানে ভালো লাগছে এবং স্টকটি এখানে উইকলি চার্টে ব্রেকআউট হয়েছে। এবং এই যে ব্রেকআউট, সেটা কিন্তু দেখুন মার্চ মাসের পরের থেকে স্টকটিতে কিন্তু সেইভাবে মুভমেন্ট আসেনি। ঠিক আছে, তো যেহেতু স্টকটি ব্রেকআউট হয়েছে, স্টকটির উপর নজর রাখতে পারে। নিচের দিকে গেলে 360 পর্যন্ত এখানে সাপোর্ট লেভেল হতে পারে। 360
নিচে থাকলে উইক, বাট লং টার্মের জন্য স্টক ভালো, নিচে এলে সেখানে স্টকটিকে অ্যাকুমুলেট করা যেতে পারে। আর দেখুন এখান থেকে যদি স্টক উপরের দিকে মুভমেন্ট হয়, এখান থেকে স্টকের কিন্তু 400 পর্যন্ত টার্গেট শর্টার টাইম ফ্রেমে দেখাতে পারে। ইন্টারডে চার্ট যদি পজিশনাল বেসিসে 1 ডে চার্ট থেকে আগের দিন লাস্ট দিন আমরা দেখেছি উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং এলেও দেখুন এই লেভেলের কাছে এসে কিন্তু এই 360 কাছে কিন্তু এখানে ব্রেকআউট লেভেল, এই লেভেলে হোল্ড করলে ঠিক আছে, নিচে এলেও অসুবিধা নেই। বাট ব্রেকআউট হওয়ার পরে যে এই ব্রেকআউটে কন্টিনিউ মুভমেন্ট হতে হয়, তাহলে এই লেভেলে এখানে হোল্ড করে এখান থেকে ফার্দার মুভমেন্ট দেখাতে হবে। বাট এখানে যদি আমরা লং টার্মের ক্ষেত্রে ভাবি, সেক্ষেত্রে 300 এখান থেকে আমার স্টপ লসের বেসিসে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, আর ভিডিও পারলে শেয়ার করবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট স্টক সেটা হচ্ছে জিও, আর জিওর যে স্টক সেটা হচ্ছে আমার রিলায়েন্স, কারণ রিলায়েন্সের মধ্যে শুধুমাত্র জিও নয়, এর মধ্যে অয়েল সেক্টর আছে। এবং রিলায়েন্সের একটা ব্রেকআউট হয়েছে এখানে, ঠিক আছে, 3000-এর উপরে ব্রেকআউট হয়েছে। 3000-এর উপরে ব্রেকআউট হওয়ার পর রিলায়েন্স এখান থেকে আরও 130 পয়েন্ট গেছে এবং উপরের দিকে 170 পর্যন্ত গেছিলো। লাস্ট দিন হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং এসছে এবং এখানে ব্রেকআউট হওয়ার পরে এখানে যদি ছোটোখাটো কারেকশান আসে রিলায়েন্স আসতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ রিলায়েন্সের দেখুন আপনি যতবার দেখবেন রিলায়েন্সের যতবার দেখবেন রিলায়েন্স ব্রেকআউট হয়েছে, উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবারও হয়েছে, নিচে আসতে পারে, অসুবিধা নেই। তো এই সব স্টকগুলোতে কিন্তু বাই অন ডিপ থাকবে ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। যদি আপনি এখান থেকে আগামী 3 বছর 5 বছরের কথা ভাবেন, রিলায়েন্সের কোনো অসুবিধা নেই। এবং জিও রিলায়েন্সের একটা পার্ট, জিও ফিনান্স একটা আলাদা সেক্টর, বাট রিলায়েন্স যেটা আছে রিলায়েন্সের মধ্যেই জিও রেভিনিউ, জিওর খরচ সব কিছু কিন্তু এখান থেকেই আসে। তো এই স্টকটিও নজরে থাকবে। এবং লাস্ট 3 দিনে এই যে নিফটির মুভমেন্ট হয়েছিল পজিটিভ সাইডে, সেখানে কিন্তু এই রিলায়েন্স কোম্পানির একটা বড় হাত ছিল। দেখুন এখানে রিলায়েন্সের এতটা মুভমেন্ট হওয়া মানে ডিপিতে 200-250 পয়েন্টের কন্ট্রিবিউশন থাকে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।